আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনা সংক্রমণ বাড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এরপরও যদি সংক্রমণ বেড়ে যায় প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শনিবার দুপুরে জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। থেকে মুখোমুখি শ্রেণীকক্ষে যে পাঠদান সেটি শুরু হতে যাচ্ছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে কঠোরভাবে মেনে যেন শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয়, যেন সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা না থাকে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি যে স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবেন এবং সেখানে সংক্রমণ বাড়বে না। এদিকে টানা 1.5 বছরেরও অধিক সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্পূর্ণ হয়েছে সকল প্রকার প্রস্তুতি। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সতর্ক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য বসানো হয়েছে পানির সংযোগ। একটা মনিটরিং কমিটি করা হয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানে, ছাত্রছাত্রীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসতে পারে এবং ক্লাস শেষে তারা যেতে পারে। তারপরে স্বাস্থ্যবিধি মেনে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতি 3 ফুটের মধ্যে একজন বসবে, এইরকম নিয়ম নীতি এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠদান কার্যক্রমের জন্য প্রত্যেক বিদ্যালয়ে তথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা মনিটরিং সেল এবং মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের সিরামিক এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় একটি পিকআপ, একটি প্রাইভেট কার ও একটি গবাদি পশু। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম। চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির মামলা সহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আমাদের একটা গোপন ইনফরমেশন ছিল যে চোররা গরু নিয়ে আসতেছে। আমরা রাস্তা ব্লক করে চেকপোস্টে একটা পিকআপ এবং একটা প্রাইভেট কার আটক করি। তো পিকআপে একটা ত্রিপল দিয়ে ঢাকানো একটা গরু পাওয়া যায়। পরে 2 জায়গায় আটক করার পরে আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা গরু চোরের সক্রিয় সদস্য। আবারও দেশের খবর। শনিবার বিকেলে রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হল ডিপ্লোমা প্রেজেন্টস মাস্টার অব ডিজার্টস সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা আসিফুর রৌফ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হল স্মারক অনুদান গ্রহণের বিশেষ অনুষ্ঠান। 1971 সালে দেশান্তরিত শিল্পীদের আঁকা মুক্তিযুদ্ধের তৈলচিত্র নিয়ে প্রদর্শনী নিবেদিত হয়েছিল কলকাতা ও দিল্লিতে। তাৎপর্যময় সে প্রদর্শনীর 7টি চিত্রকর্ম মুক্তিযোদ্ধা, লেখক ও সাংস্কৃতিক কর্মী শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করেন। এছাড়াও প্রয়াত অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের পরিবার তার রচিত ও সংগৃহীত কিছু বই প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের গবেষণা ও গ্রন্থাগার ব্যবস্থাপক ডক্টর রেজিনা বেগম এবং প্রয়াত ডক্টর আনিসুজ্জামানের সহধর্মিণী সিদ্দিকা জামান সহ অন্যান্যরা। টাঙ্গাইলের কালীহাতির পটল বাজারের স্থানীয় কথিত সাংবাদিক আব্বাস আলীর অপকর্ম ও চাঁদাবাজির বিরুদ্ধে ঝাড়ু প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করল এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার চরহামজানি গ্রামের 2 শতাধিক নারী পুরুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও ঝাড়ু মিছিলের অংশ নেন। এ সময় মাদকাসক্ত কথিত সাংবাদিক আব্বাস আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জেটি দ্রুত সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করল পদক্ষেপ বাংলাদেশ নামের একটি সংগঠন। শনিবার দুপুরে শহরের কলাতলির একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন পর্যটন মৌসুমের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সেন্ট মার্টিনের একমাত্র যোগাযোগের মাধ্যম জেটিটি সংস্কারের দাবি জানান সংবাদ সম্মেলনের বক্তারা। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হল উন্নয়নশীল দেশে। এগিয়ে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। এরই পরিপ্রেক্ষিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের
গণযোগাযোগ অধিদপ্তরের প্রচারণার অংশ হিসেবে শনিবার সকালে কুমিল্লার দাউদকান্দি ও জুরানপুর সহ বিভিন্ন স্পটে প্রদর্শন করা হলো প্রামাণ্যচিত্র। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বড় পর্দার মাধ্যমে প্রত্যক্ষ করেন গ্রামীণ জনগোষ্ঠী। গেল মাসের 17 আগস্ট নওগাঁর মহাদেবপুরে মধ্যযুগীয় কায়দায় নার্সারি ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে টর্চার সেলে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি রুহুল আমিনকে আটক করেছে র্যাব। গেল রাতে রাজশাহীর বোয়ালিয়ার শাহী মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 5-এর কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। এখানে সে শুধু যে মিঠুনকেই মানে টর্চার করেছে ব্যাপারটা তা না, এটি একটি কেস আমাদের সামনে আসছে। আমরা যখন খবর নিয়েছি যে আনঅফিসিয়ালি এখানে বিভিন্ন লোককে এর আগেও ধরে নিয়ে আসা হয়েছে, টর্চার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করা হয়েছে। রংপুরে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাসিক ভাতার প্রায় কোটি টাকারও বেশি চলে গেছে ভুয়া মোবাইল নাম্বারের অ্যাকাউন্টে, কিন্তু কিভাবে গেল তা জানে না কেউ। এমন ঘটনা ভুল নাকি কৌশলে নেয়ার ঘটনা তারও সঠিক ব্যাখ্যা নেই কারো কাছে। সমাজসেবা কার্যালয়ে বারবার অভিযোগ করেও মেলেনি সমাধান। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসমা বেগম থাকেন রংপুরের পীরগাছা পারুল ইউনিয়নের স্বেচ্ছাকান্দি গ্রামে। বয়স 100 ছুঁই। একসময় বাড়ি বাড়ি গিয়ে সহিহ কোরআন শিক্ষা দিতেন। বয়সের ভারে এখন সেটাও বন্ধ। সংসার চালানোর খরচ জোগানোর নেই কোনো পথ। ব্যাংকে নিয়মিত বয়স্ক ভাতার টাকা তুলতেন তিনি, কিন্তু 1.5 বছর আগ থেকে মোবাইল অ্যাকাউন্ট খোলার পর থেকে আর টাকা পান না তিনি। তার টাকা যায় খুলনার 1 নম্বরে। কি মনে করি আমার দিদি, আমি একটা গরিব মানুষ, পড়ে আছি বিশেষ 3-4 বছর পড়ে আছি বিশেষ, কি আমার উদ্দেশ্য করে। সরকার যেখানে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন, ঠিক তখনই রংপুরের বিভিন্ন ইউনিয়নে অসহায় এই মানুষদের টাকা যাচ্ছে কোথায় নিজেও জানেন না ভুক্তভোগীরা। তাদের অভিযোগ বই আছে, ভাতা নেই, দেখারও কেউ নেই। একদিন ফোন আসছে, ফোনতে বলছে বলে মেসেজটা পাঠাই দেন, ওই মেসেজের মাধ্যমে টাকা চাইবে। তো মেসেজটা পাঠাইছি, কোনো টাকা টুকে কিচ্ছু পাই নাই। আমরা কাঠের টাকা পানু না, কাঠটা তো হচ্ছে মনে করেন কাঠের টাকা আমরা পানু না, চোখ দিয়ে দেখনু না, খানু না। আসছিল তা আমার ফোন নম্বর থেকে আমরা দিয়েছি, এখন তখন থেকে আর টাকা পাই না। আমরা বারবার উপজেলা সমাজ সেবা অফিসে গিয়েও পাননি কোনো সমাধান। অফিসেও থাকেন না অফিসার দিনের বেশিরভাগ সময়ে, বললেন ভাতাভোগীর স্বজনরা। গরিব অসহায় মহিলার বয়স্ক ভাতার জন্য, বয়স্ক ভাতা একবার পেয়েছে কিন্তু আর পরে আর পাচ্ছেন, এর জন্য আসছি একটু যোগাযোগ করার জন্য। উনি বললেন যে একটু আমার বইটা নিয়ে যে একটু যোগাযোগ করেন, কিন্তু আসলে যোগাযোগ করতে গিয়ে দেখি যে আসলে কোনো কিছুই হচ্ছে না। আমরা আসি আর ঘুরি ঘুরি যাই মেম্বার চেয়ারম্যানের কাছে, কাগজ নিয়ে বই নিয়ে যাই, টাকা খাইছে না, সবাই টাকা আইলো, আমাদের প্রতিবন্ধীর টাকা খাইলো না। প্রতিবন্ধীর এই মাসিক ভাতার প্রায় কোটি টাকারও বেশি ভুয়া মোবাইল নম্বর অ্যাকাউন্টে পাঠানোর ফলে গায়েব হয়ে গেছে বললেন এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মকর্তা। রংপুর জেলায় 76টা ইউনিয়নে গড়ে যদি 50টা করে লোকের ভাতা এইভাবে তসরুপ হয়ে থাকে, তাহলে প্রায় 3,600 লোক টাকা পায়নি। তবে বই আছে, ভাতা নেই, এটার বাস্তবতা স্বীকার করে আশার বাণী শোনালেন এই ইউপি কর্মকর্তা। তাদের বই আছে ভাতাভোগীদের, কিন্তু তারা বাস্তবে টাকাটা পাচ্ছে না, অনেক টাকা মিসইউজ হয়ে গেছে। এই ব্যাপারে আমরা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি স্যার, ডিডিএলজি মহোদয়কে অবগত করেছি। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এই মর্মে আমাদেরকে কথা দিয়েছে। মধ্যস্বত্বভোগীদের দাবি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এই ভাতা দেয়া হলে হবে না আর কোনো অনিয়ম এবং দুর্নীতি। আর এমনটাই প্রত্যাশা রংপুরের পীরগাছার ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামের মসজিদ কমিটি নিয়ে বাগবিতন্ডার সাবেক ইউপি সদস্য আইন উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাবা আইন উদ্দিনকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন পুত্র ফজলুল হক। শুক্রবার বিকেলে ভুক্তভোগীর বাড়ির পাশে ঘটে হামলার ঘটনা। আহত অবস্থায় পিতা পুত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় 13 জনকে অভিযুক্ত করে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। নড়াইলের লোহাগড়ার কামঠানা গ্রামের অলিউর রহমান, যার বাবার ইচ্ছে ছিল হেলিকপ্টারে ভ্রমণ করার। ঢাকায় চিকিৎসা নিতে আসা বাবার চিকিৎসা সম্পূর্ণ হলে বাবা হাবিবুর রহমানকে নিয়ে যান সোজা হেলিকপ্টারের আসরে। উঠতে থাকলো হেলিকপ্টার। কিছুক্ষণ হেলিকপ্টারটি অবতরণ করল তাদের গ্রামেরই একটি খেলার মাঠে।
সেখানে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা। বাবার স্বপ্ন পূরণের এমন আয়োজনে অভিভূত নড়াইলবাসী। ভোলার লালমোহনের হাওলা গ্রামে জোয়ার ভাটার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ও তেলবিহীন অভিনব এক সেচ যন্ত্রের উদ্ভাবন করলেন অলিউল্লাহ নামের এক কৃষক। 20,000 টাকা ব্যয়ে লোহার এঙ্গেল, প্লেন শিট ও প্লাস্টিক পাইপের সাহায্যে তৈরি করা হয় এই সেচ যন্ত্র, যা দেখতে কৃষকের বাড়িতে প্রতিদিন ভিড় জমায় উৎসুক জনতা। এদিকে সেচ যন্ত্রটি কার্যকর হলে বাণিজ্যিকভাবে তৈরিতে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা কৃষি কর্মকর্তা AFM শাহাবুদ্দিন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।